দেখুন, আরাবুল ইসলাম সাহেব যখন আমাদের দলে আসার জন্য মনস্থির করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আমরা আমাদের যে নেতৃত্বের মাধ্যমে দিয়েছিলাম, আমরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলাম। শর্তের অন্যতম ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়েনিং এর ব্যাপারে আমরা আপনারা দেখেছেন, দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। 1 নম্বর শর্ত পূরণ করবে। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তার পাবলিশ করা যায় না সবকিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকের আগে পর্যন্ত, আজকে এখানে পার্টি ঝান্ডা ধরার, এসএফ ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলোকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা, এই ধরনের অনেক কটা পয়েন্ট ছিল। আমি একটা কথাই বলবো, এখন দেশে আর জেল নাই, সংশোধনাগার আছে। নির্দিষ্ট টাইম পর্যন্ত জেলে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? সংশোধন করে। মানুষ আইএসএফ এর ছায়াতলে এসে মেইন স্ট্রিমে ফিরতে চাইছে, জাতীয়তাবাদী নাগরিক হতে চাইছে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে চাইছে, প্রকৃত অর্থে জনপ্রতিনিধি, প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মী কেমন হয় সেটা তারা ফিল করছে আইএসএফ কে দেখে। সুতরাং তারা আইএসএফ এর ছায়াতলে আসতে চাইছে। সেই জন্য আমরা আইএসএফ ওয়েলকাম করেছি, আমাদের রাজ্য নেতৃত্ব আইএসএফ ওয়েলকাম করেছে। আমরা আশা করেছি বিগত দিনের যে ধরনের অনৈতিক কাজ করেছে সেইগুলো থেকে তিনি যেমন বিরত থাকছেন, আগামী দিনে তার এত ভালো কাজ করবে, কাজের মাধ্যমে বিগত দিনের সমস্ত যে কর্মকাণ্ডকে তিনি মুছে ফেলতে এবং জনমানুষের প্রভাব ফেলতে তিনি সদার্থক ভূমিকা নেবেন। এখন আমরা প্রার্থী ঘোষণা নিশ্চিতভাবে করব। যখন আমরা প্রার্থী ঘোষণা করব, কে কোথায় কন্টেস্ট করছে, ইভেন নওশাদ সিদ্দিকী সেটা হবে। আর এই দিক থেকে 2023 সালে আপনি অভিযোগ করেছিলেন যে আরাবুল ইসলাম আপনার গাড়িতে আক্রমণ করেছে, আপনার গাড়ির কাজ এখনো পর্যন্ত ভাঙা। সেই আরাবুল ইসলামকে পাশে বসিয়ে আপনাকে মিটিং করতে হবে, তার পাশে আপনার চেয়ারের পাশে বসাতে হবে। এর আগের উত্তরটা আমি দিয়ে দিয়েছি, আপনার প্রশ্ন যেটা ছিল উত্তর দিয়েছি। হাতিশালা 6 যেটা হয়েছে, আরাবুল ইসলাম সাহেবের যে নেতৃত্বে হয়েছিল, নির্দেশ কাজ ছিল, সেটা নিশ্চিতভাবে তিনি পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করে দিয়েছেন। আপনি শওকত মোল্লার বিরুদ্ধে বলছিলেন যে এই কাজ উনি করেছেন, কিন্তু তৃণমূল তো ওনাকে টিকিট দিয়েছে। তৃণমূল কংগ্রেসে যে যত বড় তোলাবাজ, যে যত বড় ভালো বোম বানতে পারে, যে যত বড় হিংসা করতে পারে, তার জায়গা আগে হবে। দেখুন, যার মেয়ের চাকরি বরখাস্ত হলো থ্রু কোর্ট, তাকে আবার তৃণমূল টিকিট দিয়েছে। গরু পাচার কাণ্ডের সাথে যে যুক্ত বিখ্যাত চর্চিত নাম, তার জামাইকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেস অভ্যস্ত, যত খারাপ মানুষ হবে তত দেবে। আপনারা দেখুন না, আলিয়া বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বডিতে শওকত সাহেবকে বসিয়েছে, যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নোটোরিয়াস ক্রিমিনাল, তাকে সেই জায়গাতে বসিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের আর কি বিধায়ক ছিল না শিক্ষিত? যার একটা প্রাইমারি স্কুল চালানোর যোগ্যতা নাই, তাকে ইউনিভার্সিটি টপ মোস্ট সিটে বসাচ্ছে। এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস এই ধরনের গুন্ডা, আমস্থান, সমাজ বিরোধী গুলোকে তাদের রত্ন মনে করে। তাহলে তারা এখন আইএসএফ শুদ্ধিকরণের জন্য কি আসছে? কার কথা বলছেন? এখন তারা তৃণমূল ছেড়ে আইএসএফ আসছে। দেখুন, তৃণমূল ছেড়ে আইএসএফ আসবে, বিজেপি ছেড়ে আইএসএফ আসবে, অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে আইএসএফ আসছে। আমাদের একটা ফিল্টার করার জায়গা আমরা রাখছি, সেটাতে যদি এগ্রি হতে পারে থাকবে, আইএসএফ এ থাকতে পারবে না, আইএসএফ এ থাকতে পারবে না। আইএসএফ এটা শুধুমাত্র এইখানে এই করে কামিয়ে খাওয়ার জায়গা শুধুমাত্র যেমন নয়, আর পার্মানেন্টের জন্য তেমন নয়। এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশকে সেবা করতে হবে, দেশের জনগণকে সেবা করতে হবে। ভাঙড়ের নির্বাচন, ভাঙড়ে কিন্তু তৃণমূল সক্রিয়, আপনারা সক্রিয় নেই কেন? নির্বাচন থেকে আপনারা হাল ছেড়ে দিচ্ছেন। কেমন ভাবে সক্রিয় দেখাতে হবে? ওই বোম বানছিল, একাধিক মানুষ মারা গেল, তৃণমূলে নিজেরা বোম বানছে, ওই ধরনের সক্রিয়তার কথা বলছে। মিটিং করছে 5 বছর ধরে। তাহলে কি করলাম ভাঙড়ে? জনসংযোগ বিভিন্ন বুথে গিয়ে সাধারণ মানুষের সাথে থেকে তাহলে কি ঘাস কাটলাম? যদি ভোটের সময় বেশি ঝাঁপিয়ে পড়তে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে বুথ ভিত্তিক ভোট হবে। আমার বুথের নেতৃত্বরা
ওই বুথকে যথেষ্ট ভাবে আগলে রেখেছে। তৃতীয় কথা হচ্ছে, নতুন করে আমার তো মানে প্রচার করতে লাগবে না ভাঙড়কে। ভাঙড়ে আমি 5 বছরে যেটা করেছি, রাজ্যের মানুষের জন্য ভাঙড়ের বিধায়ক হিসাবে যে কাজ করেছি, ভাঙড়ের মানুষ আজকে গর্বিত, কারণ সারা রাজ্যের মানুষ ভাঙড় 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 করছে। আরাবুল সাহেবের আর একটা চতুর্থ হচ্ছে, এখন আমি আমার কথা বলছি, ভাঙড়ের মানুষের সাথে কথা বলে দেখেছি, আমাদের কর্মকর্তা যারা আছে দায়িত্বশীলেরা এখন ম্যাক্সিমাম ঈদ মুডে আছে, ইলেকশন মুডে এখনো যায়নি, ঈদের পরে ইলেকশন মুডে স্টার্ট করবে। আরাবুলের জুড়িদার, আবুল সাহেবের জুড়িদার কাইদার আহমেদ, তিনি কি আপনার দলে আসবে? আলোচনা আছে, উনিও একটা আলোচনায় আছেন। তার প্রস্তাব দিয়েছে আমাদের বিভিন্ন নেতৃত্বদের কাছে। আলোচনা সব এই নির্বাচন এলে আইএসএফের বিভিন্ন রাজনৈতিক শুধু দলেরা আসে। কাইজার সাহেব না, ইভেন অনেক বিধায়ক সাহেব আছেন, প্রাক্তন বিধায়ক আছেন, জেলা পরিষদের কর্মদক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছেন, এই ধরনের অনেক জনই আছেন, প্রধান আছেন, উপপ্রধান আছেন, আইএসএফ এর আদর্শগত, আইএসএফ কে পছন্দ করে তার আইএসএফ এর ছাত্র আছে। কিন্তু নির্বাচনে কি আইএসএফ এর নতুন নতুন দলের লোক যোগ দেবেন? ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবার পর দিনই ক্যানিং এ আন্দোলন হয়, আর তারপরে শওকত মোল্লা ভাঙড় থেকে ক্যানিং এ ফিরে যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব নিয়ে যায়। এটা নিয়ে কি বলবেন? আপনাকে কি ভাঙড়ে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাকে নয়, ভাঙড়ের মানুষকে ভয় পেয়েছে। ভাঙড়ের মানুষ যে কতটা শক্তিশালী, কতটা ঐক্যবদ্ধ, সেটা প্রমাণ উনি হারে হারে পাচ্ছেন। উনি অনেক চেষ্টা করেছেন ভাঙড়ের মানুষকে লোভ দেখানো, ও লোভের শিকার হয়নি, ভয় দেখানো, ভয় পায়নি, মিথ্যা কেস দেওয়া, তারপরও ভাঙড়ের মানুষ মাথা নত করেনি। উনি কি খুশি হয়ে চেয়েছিলেন ভাঙড়টা? চাই না একবারের জন্য। উনি যখন দেখতে পাচ্ছেন যে ওনার ক্যানিং পূর্বে ওনার উনি সিট পাচ্ছেন না, পাচ্ছেন ভাঙড়ে, এখানে 100% ভাঙড়ের মানুষ সরকার সাহেবকে হারাবে, সেই জন্য ভয় পেয়ে তিনি এখান থেকে কুইট করার জন্য তার দলের লোকেদেরকে দিয়ে, তার সাথীদেরকে নিয়ে একটা তথাকথিত প্রোটেস্টের মঞ্চ তৈরি করছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মনে মুখে ঝামা বসে দিয়েছে, আবার মুখে এসে বলছে না এখান থেকে লড়াই করবো। বসিরহাটে মুফতি সাহেব বলেছিল রাজনীতি হারাম, বলেছিল খোয়াজা মাল দিয়েছিল আইএসএফের নামে, তিনি এখন হারাম থেকে দাঁড়িয়েছে ভোটে, কি বলবেন? ইসলামিক স্কলাররা ফতোয়া দিতে পারে, তবে ইজমা কিয়াস ইসলামের রীতিনীতির মধ্যে আছে, আমরা ধর্মীয় মশলা তারপরে বলছি, তবে এমন ফতোয়া আমরা দিয়ে দেব না নিজের স্বার্থ চরিতার্থের জন্য যে আগামী দিনে ওই ফতোয়া আমাকে ব্যাখ্যায় করবে। তো যারা যিনি বলেছিলেন হারাম হালাল, তাকে প্রশ্ন আপনারা করুন যে এখন 2026-এর জন্য কি এটা বৈধ হয়ে গেল? 2021 অবৈধ ছিল। তখন একটা কথা বলি, কেউ যদি বলে ইসলামে রাজনীতি করা হারাম, তাহলে আপনি বলতে পারবেন না যে ইসলাম তাহলে সম্পূর্ণ। এদিকে আপনি মুফতি সাহেব বলছেন সম্পূর্ণ লাইফের জীবনযাপনের নামটা হচ্ছে ইসলাম, বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিচ্ছে, ইসলামের মধ্যে সবকিছুই আছে। তাহলে ভোটে কন্টেস্ট করা যদি অবৈধ হয়, তাহলে ইসলামে ভোট দেওয়া তাহলে নিশ্চিত ভাবে তাদের ভাষাতে অবৈধ হবে। আমি আমার ভাষার কথা বলছি। ব্যাপারটা হচ্ছে সবটা কন্ট্রোল করছে পলিটিক্স, আর আপনি পলিটিক্স থেকে যদি দূরে চলে যান, পলিটিক্স থেকে যদি পালিয়ে বেড়ান, তাহলে প্রতিদিন দেখবেন কখনো দলিতের উপর আক্রমণ হচ্ছে, কখনো আদিবাসীর উপর আক্রমণ হচ্ছে, কখনো এতেকাফে ছিল মসজিদ সমেত আগুন জ্বালিয়ে মসজিদ সমেত ওই মানুষকে মারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার কখনো দেখবেন উত্তরপ্রদেশে গঙ্গাবক্ষে গ্রেফতার করছিল, শুধু মুসলিম ধর্ম হওয়ার কারণে তাদেরকে পুলিশ ডিটেইন করছে বা গ্রেফতার করছে। পলিটিক্সের যদি পাওয়ার আপনার হাতে থাকে, না দলিতের উপর আগুন তুলতে পারবে, না আদিবাসীর উপর আগুন তুলতে পারবে, না মুসলমানের উপর আগুন তুলতে পারবে, না বঞ্চিত সমাজ তার অধিকারের জন্য কথা বললে তাদের উপরে আক্রমণ করবে। তাই আমি এটাই মুফতি সাহেবকে আমি ওয়েলকাম করছি, আরো যারা আছেন তাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। আসুন পলিটিক্সে, আমরা চাই শিক্ষিত মানুষজন পলিটিক্সে আসুক, এটাকে কন্ট্রোল করুন, রাজনীতির কম্পিটিশন হোক, কে কত ভালো সমাজকে দিতে পারবে তার কম্পিটিশন হোক। আমডাঙ্গাতে আপনারই চাচাতো ভাই কাশেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে আমরা দেখছি যে তৃণমূলের সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী ওখানকার আইএসএফ,
সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন, আপনার এই ভাই আপনাদের দলের বিরুদ্ধে ক্যান্ডিডেট? হতে পারে না। তথাগত বসু থেকে শুরু করে তথাগত রায় আর সৌগত রায়, তারা যদি আলাদা দল থেকে রাজনীতি করতে পারে, তাহলে আমার চাচা জানের ছেলে আলাদা রাজনীতি করলে অসুবিধা হবে। আমি বারবার সৌজন্যতার কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি। আমি সৌজন্যতার রাজনীতিতে পছন্দ করি। এবার আমার সামনে কে কন্টেস্ট করছে, কত হেভিওয়েট কন্টেস্ট করছে, তার থেকে বড় কথা আমরা যে প্রার্থীকে দাঁড় করিয়েছি তাকে জিতিয়ে আইনসভার মধ্যে পৌঁছানো আমার কাছে বড়। সুতরাং আমার সামনে যদি রফিকা রহমান থাকে, যেভাবে আমি সৌজন্যতার দিয়ে বিরোধিতা করি, যে বিরোধিতা করবো, রাজনৈতিক বিরোধিতা করবো, তো আমার সামনে যদি আমার বাড়ির কোনো এক পীরজাদা থাকে, নিশ্চিতভাবে আপনারা দেখবেন সৌজন্যতা দেখিয়ে রাজনৈতিকভাবে যে বিরোধিতা করা যায় ততটুকুই করবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আত্মপ্রকাশ করে দুটো নির্বাচন হয়েছে, লোকসভা এবং পঞ্চায়েত। সেই লোকসভা এবং পঞ্চায়েতে দেখেছি বিভিন্ন নেতারা এসেছে, যেমন আজকে আরাবুল হলো বিধানসভা। লোকসভা যারা ছিল তাদের আর দেখতে পাচ্ছি না। সেরকম তো কিছু হবে না যে আরাবুল ইসলাম হয়তো এলো, ভোটে এমএলএ হতে পারলো না, তারপরে আবার তিনি গায়েব হয়ে যান। এরকম দারুণ প্রশ্ন করেছে। সমাজ পরে করবেন তাহলে এক বছর প্রতিদিন তার প্রশ্ন দারুণ করেছে। সমাজ এক বছর পর আবার এটা করবে। বলছি শেষ প্রশ্ন একটা করবো আমি, সেটা হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে যে আইএসএফ এর যে আগে সিম্বল ছিল, সেই সিম্বল এবারে নাকি আইএসএফ পাচ্ছে না, স্থায়ী সিম্বলের দাবি করছেন আপনারা, এটা কতটা বাস্তব? আমরা রেজিস্টার্ড পার্টি বাট আনরিকগনাইজড পার্টিকে ফ্রি সিম্বল থেকে সুযোগ দেওয়া হয়। আপনারা নিশ্চিতভাবে জানা থাকবেন পার্টির প্রতিষ্ঠাতা ফিজার আব্বাস সিদ্দিকী, পার্টির একটা গঠনতন্ত্র আছে, পার্টির নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে চলে। আমি আপনাদের জোর গলায় বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এইবারে নির্বাচন করছে খাম চিহ্নকে সামনে রেখে। আমাদের প্রতীকটা আমাদের ইভিএম মেশিনে যে সুইচটা টিপবেন সেটা হচ্ছে খাম চিহ্ন। তা আপনাদের মাধ্যম দিয়ে জনসাধারণের কাছে আমি বার্তা দিচ্ছি, যেখানে যেখানে খাম চিহ্ন দেখবেন, আইএসএফ এর খাম চিহ্ন দেখবেন, আপনারা সেখানে দেবেন। নিশ্চিতভাবে যারা সোশ্যাল মিডিয়ায় এটাকে হচ্ছে আইএসএফ সম্পর্কে স্পিডকে ব্রেক করার জন্য মিথ্যাচার করছে, ওই মিথ্যাচারে কেউ পা দেবেন না। আমরা কি বলে আপনার যে অ্যাপ্লিকেশন করব, সাবমিশন করব আমাদের প্রার্থীর মনোনয়ন, সেখানে আমরা দেখবেন আমরা খাম চিহ্ন আছে। ভাঙড়ে কায়দার আহমেদ এবং আরাবুল ইসলাম আপনাদের দলে আসতে চাইছে, এবং শওকত মোল্লা তো বলছে আপনার বিরুদ্ধে, আপনি বলছেন জানাতে চাইছেন না, তাহলে তো কার্যত আপনার দলের লড়া সহজ হয়ে গেল কিনা? দেখুন, আমি একটা কথা বলি, আমি প্লেয়ার ছিলাম, ভলিবল খেলেছি, টুর্নামেন্ট যখন খেলতে যেতাম, যত ভালো টিমই নিয়ে যেতাম বা মোটামুটি টিম নিয়ে গেলাম, সামনেওয়ালাকে আমি ফাইনালে উঠবো কি করে সবসময় চেষ্টা করতাম দুর্বল টিমের সাথে খেলে বেরিয়ে। প্রার্থী তালিকা কবে ঘোষণা করবেন? প্রার্থী তালিকা কবে ঘোষণা করবেন? যখন ঘোষণা করা হবে আপনাদেরকে জানাবো। জোট ফাইনাল, জোট ফাইনাল। আমরা নিশ্চিতভাবে এখনো যখন ঘোষণা করিনি, চূড়ান্ত বলবো না, তবে অনেকটা এগিয়ে গিয়েছি। বলছি বাংলা একটা প্রবাদ আছে, শত্রু শত্রু আমার মিত্র। এই যে আরাবুল ইসলাম এককালীন শওকত মোল্লা জানাচ্ছেন আজ থেকে আইএসএফে যোগদান করলেন, তবে কি এখানে একটা নতুন শওকত মোল্লার বিরুদ্ধে আপনি আইএসএফ পক্ষ থেকে মাস্টার মাইন্ড গেম খেললেন? দুটো কথা বলবো, শওকত মোল্লার ডান হাত আরাবুল ছিলেন না, এটা বলা ভুল হচ্ছে। আরাবুলের ডান হাত ছিল শওকত সাহেব। ভাঙড়ে আরাবুলকে জায়গা, আরাবুল ইসলাম জায়গা করে দিয়েছিল শওকত সাহেব, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে শত্রু শত্রু আমার মিত্র। আরাবুল ইসলাম পার্টির একজন সদস্য, এখন স্বাভাবিকভাবে আমার সে তাহলে শত্রু শত্রু হলো না, পার্টির একজন সদস্য। তাই তবে কি আরাবুল ইসলাম একটা আমি বুঝতে পারবো না। ছাড়ো না, আমি বললাম না, আমি আজকে দিতে পারবো না। আমাকে নিচে ডাকছে, দাদা আমাকে নিচে ডাকছে, আমার মিটিং আছে, আমি মিটিং ছেড়ে দাদা আসছি। এখানে
ভলেন্টিয়ারদের ভাতা ঘোষণা করা হয়, ভাতা বলছি সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ানো হলো নবান্নের তরফে। কিছুক্ষণ আগে থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে 2025-26 অর্থবর্ষে তাদের 7,400 টাকা করা হবে, সেটা 9,800 টাকা বোনাস। তো আমি প্রথম থেকে বলে এসেছি সিভিক ভলেন্টিয়ারের যে সম্মানিতটা পাই একদম কম। সমকাজে সমবেতন দেওয়া হোক, এটা আমরা বারবার চেয়েছি, সেটা দেয়নি। সিভিক ভলেন্টিয়ারদের খাটানো বেশি হচ্ছে, তারা সাম্মানিকটা কম পাচ্ছে, বোনাসটা অনেক কম। তবে এই সময়ে যেহেতু নির্বাচনের বিধি আরোপ হয়ে গিয়েছে, এমসিসি লাগু হয়েছে, এই সময় এই ধরনের বোনাস দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নেই, আইনের মধ্যে পড়ছে কি সেটাও জানতে হবে। তবে যেটা দিচ্ছে পরিমাণটা অনেক কম। বলছি গাড়ির কাজ তো ভাঙা, গাড়ির কাজটা তো ঠিক করলেন না, আরাবুলকে নিয়ে নিলেন, আরাবুল ইসলামকে নিয়ে নিলেন, গাড়ির কাজ তো পলিটিক্স। তবে হ্যাঁ, এটুকু আপনাকে বলবো, শুধরাবার সুযোগ আছে, সংশোধনের জায়গা আইনজীবী। কাউকে বিগড়ে হওয়া কেউ আছে, তাকে মূলস্রোতে ফিরে নিয়ে আসার সুযোগ আইসিপি। আমরা আইএসএফ কাউকে মূলস্রোত থেকে খারাপ দিকে ফেলে দিতে পারি না। আপনি বোমাবাজির অভিযোগ, হাতিশালায় গাড়ি ভাঙার অভিযোগ, সব বলে দিচ্ছি, এত অভিযোগ করেছিলেন, সব বলেছি, উত্তর কি দিয়েছি। মনে হচ্ছে এটা কি আবার প্রকাশ্যে আসবে? মানে এরকম সব উত্তর, অনেক কোশ্চেন করেছিল, একটু আগে আমি প্রেস করছিলাম, উত্তর দিয়েছি। দুজন সরকার সাহেব ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকেই হিংসা কোণ বেড়েছে। ওহিদুল ইসলাম নামে 157 নম্বর বুথের ঘটনা, এটা ভাঙড় চালতাবেড়িয়া অঞ্চল 157 নম্বর বুথের দক্ষিণ মামনিয়াতে বোম তৈরি হচ্ছিল, যে বোমে গণতন্ত্রকে বিপন্ন করা হতো, যে বোমে আইএসএফ এর মানুষদেরকে ক্ষতি করত, যে বোমে সাধারণ মানুষকে, যারা তৃণমূলের বিরুদ্ধে, শওকত মোল্লার বিরুদ্ধে, তাদেরকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে। সেই বোম তৈরির সময় তারা একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, লাশ অনেক লুকিয়ে দিয়েছে ওরা। এখন তদন্ত সাপেক্ষ, প্রশাসন যদি নিরপেক্ষ ব্যবস্থা না করে, স্থানীয় যিনি ভাঙড় ডিভিশনের ডিসি স্যার আছেন, তিনি পৌঁছেছেন, তিনি এটাকে তদারকি করছেন। যদি এটা ঠিকঠাক না হয়, যদি এক্সপ্লোসিভ বিষয় আছে, এনআইএ তদন্তে আসবে, এনআইএকে চিঠি করব। কারণ এই সময় এটা বর্ডার স্টেট, আর এই আবার বর্ডার ডিস্ট্রিক্ট, যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা আতঙ্কিত, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শওকত মোল্লা সাহেবেরও গাড়ি এবার চেক করা দরকার, যত অ্যাম্বুলেন্স যত যাচ্ছে, যা হচ্ছে, নাকা লাগানো দরকার ইমিডিয়েট ভাঙড়ে। ইভেন নওশাদ সিদ্দিকীর গাড়িও চেক করা দরকার, যখন যাচ্ছি আসছে। অভয়ের মা বিজেপিতে যোগদান করছে, তুমি দেখবি না? আমি দেখছি প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে তদন্ত দিয়ে চিঠি করবো আমরা। শুধু অভয়ের মা বিজেপিতে যোগদান করছেন, সম্ভবত প্রার্থীও। কে কোথায় যোগদান করবে আমি তো ঠিক করে দিতে পারি না। তবে অভয়ার মা, আমি এতটুকুই বলবো, অভয়া শুধুমাত্র বিজেপি বা তৃণমূল সিপিএম কংগ্রেসের ছিল না, সর্বজনীন। অভয়ার জন্য বা ওর পরিবারের বিচারের জন্য সব থেকে বেশি প্রতিবাদ মিছিল, মিটিং যদি কোনো দল করে থাকে, তার নাম হচ্ছে আইএসএফ। আমরা কিন্তু তার মাকে কোনোদিনের জন্য আমাদের রাজনৈতিক দলে আনতে চাইনি, কারণ সর্বজনীন একটা প্রতীক হয়ে উঠেছিল। সেটা না নষ্ট হয়েছে, সেটা দেখা দরকার। সেটা বলতে পারবো না, খবরে দেখছিলাম দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সম্ভবত তৃণমূলের এক নেতা ওইটা দিবে। তাহলে ভোট শুরু হওয়ার সাথে সাথে এই ধরনের খুন খারাপি হচ্ছে, এটা বন্ধ করার দায়িত্ব হচ্ছে আমার নির্বাচন কমিশনের। 2 দফা হবে কি 10 দফা হবে, তার থেকে বড় কথা হিংসা বন্ধ করতে হবে। শাসক দল বলছে এখন নাকি প্রার্থী খুঁজে পাচ্ছেন না, আপনারা তালিকা ঘোষণা করছেন না। ওরা তো প্রার্থী নিয়ে ব্যস্ত, আমরা তো অ্যাডজুডিকেশন নিয়ে ব্যস্ত। 60 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন, আর আমি প্রার্থী দিয়ে হয়েই করবো? আমরা তো এখন, আমাদের গত কয়েকদিন আগে আলোচনা হয়েছে, ভোট বয়কট করা যায় নাকি, চূড়ান্ত হয়নি বলে আমরা বলতে পারছি না কি পদক্ষেপ নিচ্ছি। আমরা ভোট বয়কট করবো নাকি সেটা ভাবছি। 60 লক্ষ মানুষটাকে আমাদের কাছে, আগে আমাদের কাছে ভোটার, তারপরে ভোট। আমরা 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 ভোট ঘোষণার পরে আমরা কোর্টে গিয়েছি, কলকাতা হাইকোর্টে আমরা গিয়েছি, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট গিয়েছি, নওশাদ সিদ্দিকী গিয়েছে। আগামী 24 তারিখ সুপ্রিম কোর্টে আমার মামলা আছে এসআইআর নিয়ে। আর তৃণমূল কংগ্রেস কি করছে, রাজ্য সরকার কি করছে? কমিশন বলছে 24 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেছে তো অলরেডি। দেখুন, কতটা শক্তিশালী হবে বা দুর্বল হবে, তার থেকে বড় কথা আমরা যেটা ভাবছি যে একজন মূল স্রোতে আসতে চাইছে। তার প্রিভিয়াস যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সে অনুতপ্ত, ব্যথিত, মর্মাহত, সেগুলোকে ভুলে গিয়ে মূল স্রোতে এসে দায়িত্বশীল নাগরিক হতে চাইছে। এই প্ল্যাটফর্মটা আমরা তাই জন্য তাদেরকে দিচ্ছি। কমিশন বলছে 23 থেকে 24 লক্ষ নামের নিষ্পত্তি ইতিমধ্যেই তারা শেষ করে ফেলেছেন এবং ভোটের আগে খুব সম্ভবত তারা টার্গেট ফুলফিল করে। দেখুন, আমরা তো চাইছি আগে সমাধান, পরে নির্বাচন। আমাদের দাবি তো এটাই, আমরা চাই নিষ্পত্তি হোক, নাহলে বৈধ ভোটার বাইরে থাকবে,
গণতন্ত্রের উৎসব উদযাপন হবে, এটা কিভাবে মনে হয়? ওকে, আরাবুল ইসলাম কত টিকিট পাচ্ছে? এখন ঘোষণা হবে।